হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে তোমাদের ক্লাস 11-এর যে ব্লক কেমিস্ট্রি পার্টটা আছে, মানে এস ব্লকের 1 আর 2 আর গ্রুপ 13 আর 14 যেগুলো পি ব্লকে আছে, এই 4টা গ্রুপ তোমাদের পড়তে হবে। তাহলে এই ব্লক কেমিস্ট্রি পড়ার আগে পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং একটু ভালো করে রিভাইজ করে নাও। ওই দুটো পোর্শন ঠিকঠাক করে হয়ে থাকলে এই ব্লক কেমিস্ট্রিটা বুঝতে অনেকটা সুবিধা হয়, কারণ পুরোটাই ওই দুটো চ্যাপ্টারের সাথে লিঙ্কড হয়ে আছে। আর কিছু ক্ষেত্রে মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচারটাও কাজে লাগে, বাট সেটা খুব একটা বেশি লাগে না। বাট ওই পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং সবচেয়ে বেশি লিঙ্ক আছে, তার জন্য ওটা একবার রিভিশন করেই ব্লক কেমিস্ট্রিটা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর এই পোর্শনটা যেটা লেখা আছে সেটা তোমাদের কাছেও ওই নোটটা আছে। তাহলে আমি পড়ানোর সাথে সাথে ওই নোটটাই কিছু যদি লেখার থাকে তো লিখে নেবে, তারপরে বইটা একটু পড়বে, তারপরে ওই পরিচ্ছেদের যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে, ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে, যেগুলো হবে না সেগুলো আমি করে দেবো। ব্যাস, তাহলেই ব্লক কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো একদিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও দেবো আমি, সেই ভিডিওটা দেখলেই হবে। তার সাথে সাথে একটু বইটা পড়বে আর পরিচ্ছেদের কোশ্চেন করবে, ব্যাস। ওকে, তাহলে এস ব্লকের আমি কি বললাম যে ফার্স্ট আর সেকেন্ড এই দুটো গ্রুপ তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট গ্রুপে কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো ফ্রান্সিয়ামটা রেডিওঅ্যাক্টিভ হওয়ার জন্য এর বিভিন্ন ধর্ম সম্পর্কে ডিসকাস করা হয় না খুব একটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে ফার্স্ট গ্রুপে যে এলিমেন্টগুলো আছে তাদের বিভিন্ন রকমের পারমাণবিক আর ভৌত ধর্ম, যাদের ম্যাক্সিমামটা পড়ে এসছো তুমি পিরিয়ডিক টেবিলে, তার জন্য এগুলো আমি কিচ্ছু বলবো না এখানে। তো পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ ওখানে পেয়ে যাবে, আয়ন এনথালপি ওখানে পেয়ে যাবে। থার্ড পয়েন্ট আছে দেখো, আয়নের হাইড্রেশন এনথালপি বা হাইড্রেটেড ব্যাসার্ধ, ঠিক আছে? এরপরে ওই যে গ্রুপ 1-এর যে ক্যাটায়নগুলো আছে, যেমন লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, কে প্লাস, আরবি প্লাস, তো এইগুলোর ক্ষেত্রে এই কিউ বাই আর এর মানটা যত বেশি হবে, হাইড্রেশন এনথালপি তত বেশি হবে, আর হাইড্রেটেড রেডিয়াসটা তত বেশি হবে, ঠিক আছে? তাহলে সবগুলোতেই দেখো চার্জ হচ্ছে তোমার +1, তাহলে কিউটা হচ্ছে +1। তাহলে এই যে আর এর মানটা, আর এর মানটা যত বেশি হবে, এই কিউ বাই আর এর মানটা তত কম হবে, বলতেই পারি। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আর এর মানটা সবচেয়ে কম, তাহলে কিউ বাই আর এর মানটা সবচেয়ে বেশি হবে। তাই লিথিয়াম প্লাসের যদি কিউ বাই আর এর মান বেশি হয়, তাহলে ওর হাইড্রেটেড এনথালপি বা হাইড্রেটেড রেডিয়াসটাও বেশি হবে, বোঝা গেল? এরপরে জারণ অবস্থা। তাহলে আমাদের যে এস ব্লক এলিমেন্টগুলো আছে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? NS1, মানে সবারই এস কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। একদম এস কক্ষটা বাইরের কক্ষ, তার জন্য এরা এস ব্লকের আন্ডারে পড়ছে, ঠিক আছে? তাহলে এই যে এসে যদি একটা ইলেকট্রন সহজেই বেরিয়ে যায়, তো সেখান থেকেও +1 জারণ স্তর বিশিষ্ট একটা আয়ন তৈরি করবে, ক্যাটায়ন তৈরি করবে। যেমন ধরো লিথিয়াম, তো লিথিয়ামের কনফিগারেশন কী হয়? 1s2 2s1। তাহলে এখান থেকে ইজিলি একটা ইলেকট্রন বেরিয়ে 1s2 হয়ে যাবে, যেটা হিলিয়ামের কনফিগারেশন, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন। তাহলে একটা ইলেকট্রন সহজেই বর্জন করে ওরা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন লাভ করে। তার জন্য এই যে এস ব্লকের ফার্স্ট গ্রুপের এলিমেন্টগুলো +1 জারণ স্তর প্রদর্শন করে। নেক্সট, ধাতব চরিত্র ও পরিবাহিতা। তাহলে এই যে এস ব্লকের এলিমেন্টগুলো আছে বা ফার্স্ট গ্রুপের যে এলিমেন্টগুলো আছে, তো ওদের যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন আছে। তো একটা ইলেকট্রন যে যত সহজে বর্জন করতে পারবে, তার ধাতব চরিত্র তত বেশি হবে। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাচ্ছ, সাইজ বাড়ছে, তাহলে সাইজ যদি বাড়ে, বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কমবে। আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে যেতে পারবে। তার জন্য উপর থেকে নিচে ধাতব চরিত্র বা পরিবাহিতা বৃদ্ধি পায়। এরপরে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে যখন তুমি কোনো একটা ধাতুতে আলো ফেলবে, সেখান থেকে যদি ইলেকট্রন নির্গত হয়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই জিনিসটা আমরা আগেও দেখেছি, যেরকম একটা ধাতব প্লেট থাকবে, তো এখানে তুমি যদি আলো ফেলো, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই ঘটনাটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো বা লাইটের প্রেজেন্সে যদি ইলেকট্রন নির্গত হয় বা ইলেকট্রিসিটি পাওয়া যায়, তো সেটাই ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে, যেহেতু সাইজ বাড়ছে, বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমছে, তার জন্য ইজিলি ইলেকট্রন বেরিয়ে যাবে। তার জন্য উপর থেকে নিচের দিকে ফটো
ফটোইলেকট্রিক ইফেক্ট দেখানোর প্রবণতাটাও বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা পেয়ে যাবে পিরিয়ডিক টেবিলে। বন্ধন গঠনের প্রকৃতি, তাহলে যেহেতু এস ব্লকের যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন থাকে মানে ফার্স্ট গ্রুপের, তো ফার্স্ট গ্রুপের যে এলিমেন্টগুলো এরা কি করবে, সহজে একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে। তো ক্যাটায়নে যদি পরিণত হয় ও কী বন্ধন করবে, আয়নীয় বন্ধন করতে চাইবে, ঠিক আছে। এবার যখন তুমি ওপর থেকে নিচের দিকে যাবে, যেহেতু ইলেকট্রন বর্জনের প্রবণতাটা বৃদ্ধি পায়, তার জন্য আয়নীয় চরিত্রটাও বৃদ্ধি পাবে। ওকে, এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে যখন তুমি ওপর থেকে নিচের দিকে যাবে সাইজটা বাড়বে, তো সাইজ যদি বাড়ে বন্ধন দৈর্ঘ্যটা বাড়বে। তো বন্ধন দৈর্ঘ্য যদি বাড়ে বন্ধনটা দুর্বল হবে। তাহলে বন্ধন যদি দুর্বল হয়, একটু হিট দিলেই বা একটু তাপ দিলেই বন্ধনটা ভেঙে যাবে। তার জন্য উপর থেকে নিচের দিকে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা হ্রাস পায়। এরপরে ঘনত্ব। তাহলে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাই কোনো একটা গ্রুপের, তো সেই ক্ষেত্রে তার আকারটা বাড়ে বা ভলিউমটা বাড়ে আর ভরটাও বাড়ে, ঠিক আছে। এরপরে ঘনত্ব সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। এবার ভরও বাড়ছে আয়তনও বাড়ছে, তাহলে ঘনত্বটা কী হবে। তাহলে এই জিনিসটা মনে রাখবে যে এই ভর বৃদ্ধির হারটা আয়তন বৃদ্ধির চেয়ে বেশি, মানে ভর যতটা বাড়বে আয়তন কিন্তু ততটা বাড়বে না, বা আয়তন যতটা বাড়বে ভর তার চেয়ে বেশি বাড়বে। তাহলে ভর যদি বাড়ে জেনারেলি ঘনত্বটা বাড়বে, তো সেটাই হওয়ার কথা। কিন্তু এই যে পটাশিয়াম আর সোডিয়াম এখানে একটা অ্যানোমালি দেখা যায়, ঠিক আছে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে ঘনত্ব নর্মালি বাড়ার কথা, কিন্তু এই লিথিয়াম আর সোডিয়াম আর পটাশিয়ামের জায়গাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হলো। এরপরে শিখার বর্ণ। তাহলে এই যে ক্ষার ধাতুগুলো আছে, তুমি এই ক্ষার ধাতুগুলোতে যদি বুনসের বান্না দিয়ে উত্তপ্ত করো, সেই ক্ষেত্রে ওরা বিভিন্ন রঙে রঙিন হবে। কারণ কি, তাহলে যখনই তুমি ওই ক্ষার ধাতুতে হিট করবে, হিট করা মানে কি এনার্জি দেওয়া, তাহলে এনার্জি দিলে ওদের যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন ওটা উচ্চতর শক্তি স্তরে যাবে। এবার উচ্চতর শক্তি স্তরে যাওয়ার পর ওটা আবার তো নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে। যখনই নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে ও কী করবে, বিকিরণ করবে শক্তি। ওই বিকিরিত শক্তিটাই তুমি বর্ণরূপে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে ধরো সাধারণ অবস্থায় আমি ধরছি যে সোডিয়ামের শক্তি এখানে আছে, তো যখনই তুমি বাইরে থেকে হিট করবে এই ইলেকট্রন কী করবে, যোজ্যতা কক্ষের উচ্চতর শক্তি স্তরে চলে যাবে। তারপরে হিটটা তুমি যখনই সরিয়ে নেবে, এই উচ্চতর শক্তি স্তর থেকে যখন এখানে নেমে আসবে কিছু শক্তি বিকিরণ করবে। এই বিকিরিত শক্তিটা তুমি বর্ণরূপে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে বর্ণটা হয় গাঢ় লাল, সোডিয়ামের ক্ষেত্রে সোনালি হলুদ, পটাশিয়ামের ক্ষেত্রে বেগুনি, রুবিডিয়ামের ক্ষেত্রে লাল বেগুনি, সিজিয়ামের ক্ষেত্রে নীল। এরপরে নমনীয়তা। তাহলে যখন উপর থেকে নিচের দিকে যাবে, একটু আগে বললাম যে বন্ধন দৈর্ঘ্যটা বাড়ে। তাহলে বন্ধন দৈর্ঘ্য বাড়লে কী হবে, বন্ধনটা দুর্বল হবে। তাহলে বন্ধন যদি দুর্বল হয়, তাদের মধ্যে যে কোহেসিভ ফোর্স বা সংশক্তিপ্রবণ শক্তি এটা কী হবে, কম হবে। তাহলে তাদের মধ্যে যদি শক্তি বা কোহেসিভ ফোর্সটা কম হয়, বন্ধনটা কী হবে, দুর্বল হয়ে যাবে। তার ফলে তাদের নমনীয়তাটা বেশি হবে বা সফট হবে। বন্ধন যদি দুর্বল হয় ইজিলি তো ভেঙে যাবে না, তো তার জন্য ধাতুটাও সফট হবে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে নমনীয়তা বা সফটনেসটা বৃদ্ধি পায়। এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন থাকে, তো একটা ইলেকট্রন ও ইজিলি বর্জন করতে পারবে এই গ্রুপ ওয়ানের ধাতুগুলো। তার ছাড়াও ধরো একদম গ্রুপ ওয়ানে যে মৌলগুলো আছে এগুলো তো একদম পর্যায় সারণীর বাম দিকে থাকে, তাহলে এদের সাইজটা ওই ডান দিকে যে এলিমেন্টগুলো থাকে তাদের চেয়ে বেশি হয়, ঠিক আছে। তাদের চেয়ে বেশি হওয়ার জন্যই ওরা ওই একটা ইলেকট্রন ইজিলি বর্জন করতে পারে, তার জন্য রাসায়নিকভাবে বেশি সক্রিয় হয়, ঠিক আছে। এরপরে সাইজ বড় হওয়ার জন্য এদের আয়নাইজেশন এনথালপিটাও কী হয়, কম হয়, হলো। তো এটার জন্যই এই ক্ষার ধাতুগুলো খুব সক্রিয় হয়। তো ফার্স্ট বিক্রিয়া যেটা আছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে যখন তুমি লিথিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাবে, লিথিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয়, +1, অক্সিজেনের কত হয়, -2। তাহলে দুটো লিথিয়ামে +2, অক্সিজেন -2, তাহলে +2 - 2 0 হয়ে গেল।
তার জন্য Li2O গঠন করে। বোঝা গেল? সোডিয়ামের ক্ষেত্রেও সেম কেস, Na2O। আচ্ছা, এরপরে দেখো এখানে 4টা সোডিয়াম 1টা অক্সিজেন, তার জন্য Na2O। যদি 2টো সোডিয়াম দিয়ে দাও সেই ক্ষেত্রে Na2O2 গঠন করে। Na2O2 পারক্সাইড, এর গঠন কীরকম হয়? Na প্লাস ও মাইনাস সিঙ্গেল বন্ড ও মাইনাস Na প্লাস, এই যে বন্ধনটা এটা হচ্ছে পারক্সাইড বন্ধন। তাহলে 4টা সোডিয়াম বিক্রিয়া করলে Na2O, আর 2টো সোডিয়াম বিক্রিয়া করলে Na2O2 বা পারক্সাইড। ঠিক আছে? তাহলে লিথিয়াম সোডিয়ামেরগুলো গেল। পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা একই রকমের বিক্রিয়া করে, কি উৎপন্ন করে? MO2। ঠিক আছে? ওকে। এরপরে জলের সাথে বিক্রিয়া। তাহলে ক্ষার ধাতুগুলা জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তার সাথে হাইড্রোজেন গ্যাস। এটা তোমরা আগেও পড়েছো। যেমন সোডিয়াম যদি তুমি জলের সাথে বিক্রিয়া করাও তো সেই ক্ষেত্রে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ব্যাস। এরপরে ধাতব হ্যালাইড, HX আছে, মানে হাইড্রোজেন হ্যালাইড। ধরো HF বা HCl বা HI ওরকম আর কি। তাহলে ধরো HCl আছে, তো HCl এর সাথে সোডিয়াম বিক্রিয়া করছে, তো NaCl তৈরি করবে। আর ওই যে একটা হাইড্রোজেন পড়ে আছে ওটা হাফ H2 হয়ে যাবে। হাফ H2 মানে H, তো H ভাবে তো লেখা যায় না, এরকম তো লিখতে পারো না, এভাবে লেখা যায় না। কি লিখতে হয়? হাফ H2। তাহলে ঠিক আছে। এরপরে অ্যালকোহলের সাথে বিক্রিয়া। তাহলে অ্যালকোহলের যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ওর জায়গায় একটা লিথিয়াম ঢুকে যাবে। কারণ হাইড্রোজেনটাও +1-এ থাকতে চায়, লিথিয়ামটাও +1-এ থাকতে চায়। তো লিথিয়ামটা হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, তার জন্য OLi হবে। যে হাইড্রোজেনটা বেরোলো ওটা হাফ H2 হিসাবে থেকে যাবে। এরপরে অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া। তো অ্যাসিটিলিনের কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে এটা কি হয়? আম্লিক হয়। তার জন্য এখান থেকে H+টা ইজিলি বেরিয়ে যায়। তো H+ বেরিয়ে গেলে এখানে Na+ হিসাবে ঢুকে যাবে, আর ওই যে Hটা বেরোলো ওটা হাফ H2 হিসাবে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে? এরপরে ওই ধাতুগুলার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনের সাথে ধাতুগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ধাতব হাইড্রাইড উৎপন্ন করবে। যেমন ধরো 2টো সোডিয়াম H2 এর সাথে বিক্রিয়া করলো, কি উৎপন্ন করবে? 2NaH, ধাতব হাইড্রাইড। তো Na+, H-। তো আমরা জানি যে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনগুলো মাইনাস হিসাবে থাকে। ঠিক আছে? তো এই যে ধাতব হাইড্রাইড তুমি পেলে MH, এটা জেনারেল দেখানো আছে MH। তো এর সাথে জলের বিক্রিয়া কীভাবে হবে? অ্যালকোহলের বিক্রিয়া কীভাবে হবে? অ্যামিনের বিক্রিয়া কীভাবে হবে? অ্যামোনিয়ার বিক্রিয়া কীভাবে হবে? অ্যাসিটিলিনের বিক্রিয়া কীভাবে হবে? আগের মতোই, শুধু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে জাস্ট প্রতিটা যৌগ থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর ধাতুটা ঢুকবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। যেমন ধরো তাহলে M+H- ধাতব হাইড্রাইড, এখানে তুমি জল দিলে তাহলে এটা H+ OH- হিসাবে থাকবে। তো এই H+ আর H- এরা দুজনে তৈরি করবে H2, আর M আর OH মিলে MOH। এইভাবে প্রতিটা বিক্রিয়া হবে। ঠিক আছে? এরপরে এই যে ধাতব হাইড্রাইড এদের স্টেবিলিটি। তাহলে দেখো সবগুলোতে হাইড্রোজেন মাইনাস হিসাবে আছে আর ধাতুগুলো প্লাস হিসাবে আছে। হয়েছে? তো এদের স্টেবিলিটি ডিপেন্ড করে কিসের উপর? ল্যাটিস এনার্জির উপর। তাই ল্যাটিস এনার্জি আবার কিসের উপর ডিপেন্ড করে? Z+ × Z- বাই R+ + R-। তাহলে চার্জের গুণফল বাই ব্যাসার্ধের যোগফল। তাহলে সবগুলোতেই চার্জ +1 -1 করে আছে, তাহলে চার্জ দেখে লাভ নেই। সবগুলোতে হাইড্রোজেন -1 আছে, মানে অ্যানায়নটা -1 আছে, তাহলে ওর সাইজ দেখেও লাভ নেই। তাহলে দেখবো শুধুমাত্র ওই ক্যাটায়নের সাইজ। তাহলে ক্যাটায়নের সাইজ যত বেশি হবে ল্যাটিস এনার্জি তত কম হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল Cgm+ সাইজ সবচেয়ে বড়, তাহলে ল্যাটিস এনার্জি সবচেয়ে কম। ল্যাটিস এনার্জি কম হলে স্টেবিলিটি কম। ব্যাস। এরপরে রিডাকশন নেচার। তাহলে রিডাকশন নেচার মানে যে যত সহজে হাইড্রোজেনটা দান করতে পারবে তার রিডাকশন নেচার বা বিজারণ ক্ষমতাটা তত বেশি। বিজারণ ক্ষমতা তত বেশি। তাহলে সিজিয়ামের সাইজ সবচেয়ে বড়। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর হাইড্রোজেনটা কমন আছে। তো লিথিয়ামের সাইজ যদি সবচেয়ে বড় হয় তো এর সাথে কি আছে? হাইড্রোজেন আছে, এভাবে আছে ধরো।
আচ্ছা, এরপরে লিথিয়ামের সাইজ সবচেয়ে ছোট, এর সাথে ধরো হাইড্রোজেন আছে, আমি ধরে নিচ্ছি এদের মধ্যে বন্ড আছে। তাহলে এই লিথিয়াম আর হাইড্রোজেনের মধ্যে ডিস্টেন্সটা বেশি, তার জন্য বন্ডটা ইজিলি ব্রেক করে যাবে, তার জন্য ওখানে হাইড্রোজেনটা ইজিলি পেয়ে যাবে। হাইড্রোজেন যদি ইজিলি পেয়ে যাও, বিজারণ ক্ষমতাটা তত বেশি হবে। ব্যাস। এরপরে হাইড্রোজেনের প্রতি সক্রিয়তার ক্রম, মানে কে সহজে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে যেহেতু এই যে LiH তৈরি হবে বা NaH তৈরি হবে বা এখানে CSH তৈরি হবে, তো যার স্টেবিলিটি যত বেশি তার সক্রিয়তা তত বেশি হবে, বাতে সে তত সহজে বিক্রিয়া করতে চাইবে। তাহলে যেহেতু লিথিয়াম হাইড্রাইডের স্টেবিলিটি সবচেয়ে বেশি, এই আগেরটার থেকে দেখলাম ল্যাটিস এনার্জি বেশি হয়, তার জন্য এর হাইড্রোজেনের প্রতি সক্রিয়তাটাও বেশি হবে। ব্যাস। এরপরে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, তাহলে সিম্পল, ধরো দুটো সোডিয়াম আছে, তুমি একটা Cl2 দিলে, কী উৎপন্ন হবে? দুটো NaCl। ব্যাস। তাহলে এখানে M+X-, সিম্পল রিয়াকশান। এরপরে হ্যালোজেনের সাথে বিক্রিয়াটার দেখো, বিক্রিয়া যে সক্রিয়তা তার ক্রমটা কী হয়। তাহলে এখানে সিজিয়াম সবচেয়ে ভালো রিয়াকশান করে, কেন বলো তো? ধরো সিজিয়ামের সাথে Cl রিয়াকশান করবে, তাহলে Cl এর চারপাশে 7টা ইলেকট্রন আছে, সিজিয়ামের চারপাশে একটা, তাহলে এই সিজিয়ামের ইলেকট্রনটা একে দেবে, তার ফলে আইলীয় বন্ধনটা তৈরি হবে CS+Cl-। তাহলে সিজিয়ামের আকারটা সবচেয়ে বড় হওয়ার জন্য এই সহজে ইলেকট্রনটা দিতে পারবে, তো সহজে যদি ইলেকট্রন দিয়ে দেয় ওই CsClটা সহজেই তৈরি হবে, তার জন্য এই CS এর সক্রিয়তাটা সবচেয়ে বেশি। আর Li এর সক্রিয়তা সবচেয়ে কম কেন? ও সাইজ ছোট, ইলেকট্রন দিতে চাইবে না, ইলেকট্রন যদি দিতে না চাই আয়নীয় বন্ধন তৈরি হবে না, আয়নীয় বন্ধন যদি তৈরি না হয় তাহলে যৌগটাও উৎপন্ন হবে না। এরপরে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, তাহলে F2 সবচেয়ে বেশি সক্রিয়, কেন বলো তো? এই সিস্টেমটা ধরো, তাহলে এখানে লোন পেয়ারগুলো কী হবে? রিপালশন করবে, তো রিপালশন যদি করে F এর মধ্যে যে বন্ধনটা আছে ওটা ইজিলি ভেঙে যাবে। ঠিক আছে, তো ইজিলি যদি ভেঙে যায়, Fটা ইজিলি পাওয়া যাবে, তো সেই ক্ষেত্রে সেটা সবচেয়ে ভালোভাবে রিয়াকশান করবে। বোঝা গেল? তাছাড়াও বলতে পারো যে ধরো CS ইলেকট্রন দেবে, স্টার দিয়ে দেখাচ্ছি, এটা ইলেকট্রন ধরো CS এর F আছে এখানে, ঠিক আছে, তো F এর ধরো বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, তো F এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হওয়ার জন্য ও ইলেকট্রনটাকে সবচেয়ে ভালোভাবে অ্যাট্রাক্ট করবে, তাই না? তো F2টা বেশি সক্রিয় হবে, এভাবেও ভাবতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপরে বিজারক প্রকৃতি, তাহলে বিজারক প্রকৃতি মানে ভাবতে পারো যে অন্যকে বিজারিত করে নিজে জারিত হওয়া। বিজারক প্রকৃতি, অন্যকে বিজারিত করে নিজে জারিত হওয়া। তো নিজে জারিত হওয়া মানে কি? ইলেকট্রন বর্জন করতে হবে। তাহলে যখন মুক্ত অবস্থায় এই ক্ষার ধাতুগুলো থাকে, যেহেতু সিজিয়ামের সাইজ সবচেয়ে বড়, তো এ ইজিলি ইলেকট্রন দিতে পারবে বা ইজিলি ইলেকট্রন বর্জন করতে পারবে। তো ইজিলি ইলেকট্রন বর্জন যদি করে, সবচেয়ে ভালো বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে। হয়েছে? এরপরে দ্রবীভূত অবস্থায়, একটু ট্রেনটা উল্টো হয়, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, দ্রবীভূত অবস্থায় কী হয়? লিথিয়াম সবচেয়ে বেশি, তারপরে সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম। ঠিক আছে, মানে ওই যে লিথিয়ামটা সবার শেষে ছিল, ওই লিথিয়ামটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, তারপরে বাদবাকি যেরকম ছিল দেখো অ্যাজ ইট ইজ সেটি আছে। সিজিয়ামের পরে রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ওটা অ্যাজ ইট ইজ আছে, শুধুমাত্র লিথিয়ামটা সবচেয়ে বেশি হয়ে গেছে সবচেয়ে কমের জায়গায়। এরপরের কারণটা কি? তাহলে এই যে দ্রবীভূত অবস্থায় বিজারক প্রকৃতি দেখাতে হলে ওকে ইলেকট্রন বর্জন করতে হবে। তো যদি ইলেকট্রন বর্জন করে তাহলে ওর জারণ ঘটবে, যদি জারণ ঘটে তাহলে ওই বিজারক পদার্থ হিসাবে কাজ করতে পারবে। ঠিক আছে, এরপরে এই দ্রবীভূত অবস্থায় ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা কিসের উপর নির্ভর করে? প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানের উপর। ঠিক আছে, এরপরে লিথিয়ামের ক্ষেত্রে বিজারণ বিভবের মানটা সর্বনিম্ন হয়। ওই যে তড়িৎ রাসায়নিক একটা শ্রেণী ছিল ক্লাস 10-এ, বিজারণ বিভবের মান দেখে নেবে যে লিথিয়ামের সবচেয়ে কম হয়। ঠিক আছে, তাহলে এই বিজারণ বিভবের মানটা সবচেয়ে কম হওয়ার জন্য বিজারণ ক্ষমতাটা কি হয়? সর্বোচ্চ হয়। ঠিক আছে, ক্লাস 10-এর জিনিস বলছি। তাহলে ধরো
একটা ধাতু আছে সলিড অবস্থায়, তো ওখান থেকে তুমি যদি তার গ্যাসে রূপান্তরিত করতে চাও তোমাকে যে হিটটা দিতে হবে সেটাকে বলা হয় এনথালপি অফ সাবলিমেশন, গলনের জন্য তাপ। এরপরে এই যে গ্যাসিয়াস অবস্থায় ধাতুটা আছে এখান থেকে ইলেকট্রন যদি বের করতে চাও যে পরিমাণ তোমাকে এনার্জি দিতে হয় সেটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। এরপরে আয়নটা তোমার গ্যাসীয় ফর্মে আছে, তো এখান থেকে তুমি যদি জল অ্যাড করো যে পরিমাণে শক্তি বেরোবে সেটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি, ওকে। আচ্ছা, এরপরে এই সলিড থেকে ডাইরেক্ট যখন তুমি অ্যাকোয়াস ফর্মে মেটালটাকে পেতে চাইবে তখন যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় তার মানটা কি হয়, ওই যে আগের তিনটা স্টেপ তার যোগফলের সাথে সমান হয়। বোঝা গেল? তুমি ডাইরেক্ট যদি সলিড মেটালটাকে অ্যাকোয়াস ফর্মে নিয়ে যেতে চাও, অ্যাকোয়াস আয়নিক ফর্মে, তাহলে যে এনথালপির পরিবর্তন হয় সেটা ওই আগের তিনটে স্টেপের এনথালপির পরিবর্তনের যোগফলের সাথে সমান। এনথালপি অফ সাবলিমেশন, আয়নাইজেশন এনার্জি 1 আর এনথালপি অফ হাইড্রেশন, ওই তিনটে যোগফলের সাথে সমান হবে, ঠিক আছে। এর ফলে এই যে Li+, তো Li+ এর ক্ষেত্রে এনথালপি অফ হাইড্রেশন বেশি হয়। কারণ কি? কারণ ওর Q/R এর মানটা সবচেয়ে বেশি, তো Q/R এর মানটা যদি বেশি হয় তাহলে ΔH হাইড্রেশনটাও বেশি হবে। তো ΔH হাইড্রেশন যদি বেশি হয়ে যায়, দেখো ΔH হাইড্রেশনের আগে নেগেটিভ আছে, তাহলে এই যে ΔH এর মানটা এটা কি হবে, নেগেটিভ হবে, হাইলি নেগেটিভ হবে বা উচ্চ ঋণাত্মক হবে। ক্লিয়ার? তো এখানে এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে মুক্ত অবস্থায় কার বিজারক প্রকৃতি সবচেয়ে বেশি আর দ্রবীভূত অবস্থায় কার বিজারক প্রকৃতি বেশি। দ্রবীভূতর এক্সপ্লেনেশন হচ্ছে এটা, একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। তো জাস্ট মনে রেখে যাবে দ্রবীভূত অবস্থায় লিথিয়ামটা সবচেয়ে বেশি হয়ে যায়, ব্যাস, বাদ বাকি যেমন ছিল সেরকমই থাকে। এরপরে তরল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। তাহলে ওই যে ক্ষার ধাতুগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তো এরা তরল অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করে, ঠিক আছে। ওই যে নীল বর্ণের দ্রবণটা ওটা তড়িৎ পরিবহন করতে পারে, দ্রবণটা প্যারাম্যাগনেটিক হয় আর তড়িৎ পরিবাহী হয়, ঠিক আছে। তড়িৎ পরিবহন দুবার লেখা হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে প্যারাম্যাগনেটিক হয় আর তড়িৎ পরিবহন করতে পারে। কেন? তাহলে ধরো একটা ক্ষার ধাতু আছে M, তো ওখানে তুমি অ্যামোনিয়া দিচ্ছ, তাহলে অ্যামোনিয়াটা ওই যে ক্ষার ধাতু থেকে যে অ্যানায়নটা তৈরি হবে ওটাকে ঘিরে রাখবে, তার সাথে সাথে যে ইলেকট্রনটা বেরোবে ক্ষার ধাতু থেকে ওটাকেও ঘিরে রাখবে। তাহলে এই যে ক্ষার ধাতুটা আছে এখান থেকে একটা আয়ন তৈরি হবে, তার সাথে একটা ইলেকট্রন বেরোবে, তাহলে এই যে আয়নটা ওটাকেও অ্যামোনিয়া ঘিরে রাখবে, এই যে ইলেকট্রনটা ওটাকেও অ্যামোনিয়া ঘিরে রাখবে। তো আমি ধরে নিচ্ছি যে এই আয়নটাকে X পরিমাণ অ্যামোনিয়া ঘিরে রাখবে আর এই যে ইলেকট্রনটাকে Y পরিমাণ অ্যামোনিয়া ঘিরে রাখবে, তার জন্য এখানে X+Y লেখা আছে। তাহলে এখানে দেখো এই যে আয়নটা ছিল M, এটাকে X পরিমাণ অ্যামোনিয়া ঘিরে রাখার জন্য অ্যামোনিয়াটের ক্যাটায়ন তৈরি হয়েছে, আর ইলেকট্রনটাকে Y পরিমাণ অ্যামোনিয়া ঘিরে রাখার জন্য অ্যামোনিয়াটের ইলেকট্রন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ফ্রি ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলোর জন্যই ও তড়িৎ পরিবহন করে আর দ্রবণটা প্যারাম্যাগনেটিক হয়। বোঝা গেল? এরপরে যখন অ্যামোনিয়ার গাঢ়ত্বটা তুমি 3 মোলারের বেশি করে দেবে তখন কি হবে, এই যে অ্যামোনিয়াটের ইলেকট্রনগুলো এইগুলো হচ্ছে ওই ক্যাটায়ন দ্বারা বাধাপ্রাপ্ত হবে বা বাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যাটায়ন যদি ইলেকট্রনগুলোকে বাউন্ড করে রাখে তড়িৎ পরিবাহিতা হ্রাস পেয়ে যাবে আর তড়িৎ পরিবহন করতে দেবে না। তাহলে যখনই তুমি কনসেন্ট্রেশন বেশি করে দেবে ওই অ্যামোনিয়াটেড ক্যাটায়নের, তখন ওই অ্যামোনিয়াটেড ক্যাটায়ন কী করবে, ওই ইলেকট্রনগুলোকে ঘিরে দেবে বা বেঁধে দেবে, তো সেই ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা কমে যাবে। আর কনসেন্ট্রেশন বেশি হলেই ওই যে ইলেকট্রনগুলো ওরা জোড় হওয়া শুরু করবে, যে ইলেকট্রনগুলো সিঙ্গেল সিঙ্গেল ঘুরছিল ওরা জোটবদ্ধ অবস্থায় থাকতে শুরু করবে। তাহলে জোটবদ্ধ অবস্থায় যদি থাকে দ্রবণটা কী হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক হয়ে যাবে প্যারাম্যাগনেটিক থেকে, ঠিক আছে। এরপরে আচ্ছা, এরপরে ওই যে দ্রবণগুলো ছিল, ধরো অ্যামোনিয়াটেড ক্যাটায়ন, M মানে অ্যামোনিয়াটেড আর অ্যামোনিয়াটেড ইলেকট্রন, তাহলে এইগুলো তুমি যদি এক্সেস অ্যামোনিয়ার সাথে দিয়ে দাও তখন ওখান থেকে তোমার উৎপন্ন হবে অ্যামাইড আর হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা, এখানে অনুঘটক কি থাকে, জিঙ্ক থাকে বা প্লাটিনাম থাকে বা আয়রন থাকে। তাহলে জিঙ্ক, প্লাটিনাম বা আয়রন অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়াটেড ক্যাটায়ন বা অ্যামোনিয়াটেড ইলেকট্রন
যদি অতিরিক্ত NH3 উপস্থিতিতে রেখে দাও সেই ক্ষেত্রে তোমার অ্যামাইড উৎপন্ন করে। অ্যামাইড মানে ধাতুর সাথে NH2 থাকে, যেমন ধরো NaNH2, সোডিয়াম অ্যামাইড, KNH2, পটাশিয়াম অ্যামাইড, এরকম আর কি। তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। হলো? আচ্ছা, এরপরে তাহলে ওই যে ধাতুগুলো ছিল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তো ওগুলোকে তুমি যদি NH3 সাথে বিক্রিয়া করাও তোমার কি উৎপন্ন হয়? অ্যামাইড উৎপন্ন হয়। তাহলে ধরো একটা আছে সোডিয়াম, এখানে দিচ্ছ তুমি NH3, তাহলে সোডিয়াম প্লাস হিসাবে থাকতে চাই, NH3 থেকে উৎপন্ন হবে NH2 মাইনাস, আর ওই হাইড্রোজেন থেকে হাফ H2, এভাবে করতে পারো। আর যদি দুটো সোডিয়াম করে দাও তাহলে 2 NaNH2, আর এটা হাফটা তখন মুছে যাবে। ঠিক আছে? আর দুটো NH3 করতে হবে তখন। হলো? এটা দুটো NH3 হবে। হয়েছে? তো সোডিয়াম প্লাস হিসাবে থাকতে চাই, NH2 মাইনাস হিসাবে থাকতে চাই, এখান থেকে তৈরি হয়ে গেল NaNH2 আর হাইড্রোজেন গ্যাস, ব্যাস। আচ্ছা, এখানে লিথিয়ামের রিয়াকশানটা মনে রাখবে, লিথিয়াম কিন্তু Li2NH উৎপন্ন করে। ঠিক আছে? Li2NH, তাহলে MnH2 জায়গায়, যেমন ধরো NaNH2, KNH2, RbNH2, CsNH2, তো লিথিয়াম কিন্তু ওই LiNH2 উৎপন্ন করবে না, ও কি উৎপন্ন করে? Li2NH, ব্যাস। তাহলে এই ক্লাসে এতটাই থাক। নেক্সট ক্লাসে এই পোর্শনের একটু বাকি আছে, ওটা করব। তার সাথে সাথে গ্রুপ 2 এর জাস্ট প্রথম দিকটা শুরু করব। ওকে? আর যেরকমভাবে বললাম ওরকমভাবে জিনিসটা পড়তে থাকো। প্রথমে ক্লাসটা দেখে করে একটু বইটা পড়ে যদি পরিচ্ছেদে কিছু কোশ্চেন থাকে ওগুলো করে নেবে, তাহলে সাথে সাথে চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে। ওকে? থ্যাংক ইউ।